নমস্কার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায়। আমি রয়েছে আপনাদের সঙ্গে সুজাতা। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্যে যেহেতু আসন্ন 2023 বিধানসভা নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনটাকে সামনে রেখে কিন্তু রাজ্যে আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিনে দেখতে পাচ্ছি কোথাও কোথাও গণ অবস্থান, কোথাও আবার সেখানে বিক্ষোভ প্রদর্শন কিন্তু জারি রয়েছে। তারই মধ্যে আরও একটা নতুন সংযোজন, সেটা হচ্ছে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ আরপিআই। ইতিমধ্যে তারা রাজবাড়ির সামনে তারা ধর্নায় বসেছেন, আমাদের উজ্জ্বল প্যালেসের সামনে তারা গণ অবস্থানে বসেছেন এবং সেই গণ অবস্থানটা দুদিনের ছিল, গতকাল এবং আজকে এই দুদিন তাদের এই গণ অবস্থান। আজ তাদের এই গণ অবস্থানের শেষ দিন এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে বেশ কিছু দাবি দেওয়া তাদের রয়েছে। রাজ্যের বেশ কিছু উন্নয়নমূলক কাজ, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যক্ষেত্র, এই সকল বিষয়গুলি নিয়ে তারা বেশ কিছু দাবি রাখছেন এই গণ অবস্থান মঞ্চ থেকে। এবং এই গণ অবস্থান মঞ্চ ইতিমধ্যে উপস্থিত রয়েছেন রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার যিনি সেখানে প্রেসিডেন্ট রয়েছেন ইতিমধ্যেই আশফাক প্যাটেল, তার পাশাপাশি স্টেট প্রেসিডেন্ট যিনি রয়েছেন উনিও কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন। আমরা তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব যে কি কারণে তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিনের এই দুদিনের গণ অবস্থান রয়েছে। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। ইতিমধ্যেই যিনি স্টেট তরফ থেকে যিনি রয়েছেন উনি আমাদের সাথে রয়েছেন, ওনার সাথে কিছুটা কথা বলবো। যে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার দুদিনের গণ অবস্থান, এটা মূলত কি কি কারণে বা কি কি বিষয়টা নিয়ে আপনারা একটা রাজনৈতিক দল হিসাবে কি বার্তা রাখতে চাইছেন বর্তমান সরকারের কাছে? সবাইকে নমস্কার। আমি সত্যজিৎ দাস, স্টেট প্রেসিডেন্ট রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া, এবং আমার ডান পাশে উপস্থিত আছেন আশফাক ওয়াই পাটেল সাহেব, আমাদের অ্যাডভাইজার পার্টির। এছাড়া আমার বাদিকে উপস্থিত অমিত দেব বর্মা, ইউথ কনভেনার। আমরা গতকাল 1 নভেম্বর, আপনারা জানেন, গতকাল থেকে আমরা গণঅবস্থানে বসেছি সকাল 10টা থেকে। কালকে আমাদের জনজাতি অংশের ভাইয়েরা, বাঙালি অংশের ভাইয়েরা সবাই কালকে উপস্থিত ছিল বড় অংশে, প্রায় 500 জনের মতো গণঅবস্থানে সামিল হয়েছিল এবং 5টা পর্যন্ত আমাদের এই সংখ্যাটা ছিল এবং রাতের দিকে কিছুটা কমেছে। এখন আমাদের সঙ্গে মোটামুটি 150 জনের মতো কর্মী সমর্থক আমরা গণঅবস্থানে এখনও আছি। আমরা 3টা ডিভিশনে ভাগ করে নিয়েছি, 3টা ডিভিশনে গণঅবস্থান করছে আমাদের পার্টির কর্মীরা। আমরা এখানে 10টা পয়েন্ট আমরা এখানে রেখেছি সরকারের কাছে। অধিকাংশ পয়েন্ট যদি সরকার মানে, অধিকাংশ দাবি যদি সরকার মানে, তাহলে আমরা অবশ্যই সরকারকে সাধুবাদ দেব এবং এগুলি যদি আমাদের সাথে আলোচনা করে আমরা অত্যন্ত জনগণের পক্ষ থেকে, রাজ্যবাসীর পক্ষ থেকে নেতৃত্ব হিসাবে আমরা কৃতজ্ঞ থাকব। 10টা যে দাবিগুলির মধ্যে আপনারা সবাই জানেন রাজ্যে বিদ্যুতের অবস্থা, হঠাৎ লোডশেডিং, যেদিকেও জনজাতি অংশে যেদিকেই বিদ্যুৎ গেছে বা বাঙালি অংশে যেদিকেই বিদ্যুৎ গেছে, হঠাৎ দেখবেন লোডশেডিং চলে যায়, কারেন্ট বন্ধ হয়ে যায়। এইসব আসলে হওয়াটা কাম্য না। সারপ্লাস ইলেকট্রিসিটি কেন এরকম হয়? এভাবে তো উন্নয়ন হতে পারে না। প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর বলুন, সোশ্যাল পেনশন বলুন, সঠিক বেনিফিশিয়ারিদেরকে দেওয়া, রাস্তার অবস্থা বিভিন্ন অংশে বেহাল, সেগুলোকে মেরামত করা সরকারের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা এতে নিতে হবে। এর পাশাপাশি আমাদের রিটার্নিজ ভাইরা যারা আছেন, আপনারা সবাই জানেন যে ওনাদের সঙ্গে সরকারের যে চুক্তি ছিল, সেই চুক্তিটা সরকার সঠিকভাবে ইমপ্লিমেন্ট করেনি, অনেক খামতি রেখেছে। তো সেগুলি পূরণ করার জন্য আমরা বলেছি অতি সত্বর চেষ্টা করতে হবে এবং অতি সত্বর সরকার যেন এগুলি গ্রিভান্সগুলি পূরণ করে। আমরা দেখেছি যে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অনেকটাই সচেষ্ট হয়েছে, রাজ্য সরকারের যে উপজাতি কল্যাণ দপ্তর, জনজাতি কল্যাণ দপ্তর সচেষ্ট হয়ে রাবার প্ল্যান্টেশন সহ আরও কয়েকটা দাবি অলরেডি ইমপ্লিমেন্ট কাজ চলছে। তা আমরা এটা সরকারকে অবশ্যই আমরা ধন্যবাদ দিতে চাই। আর এছাড়া বাদবাকি যে দাবিগুলি আছে, এম্পাওয়ারমেন্টের দাবি সহ বিভিন্ন দাবি, এগুলি এখনও সরকার এগুলিতে এতটা সদিচ্ছা দেখাচ্ছে না। তা আমরা এই দাবিগুলিকে নিয়ে আমরা 10টা পয়েন্ট, আপনারা আরও দেখেছেন কাগজে আছে, 10টা সর্বমোট দাবি নিয়ে আমরা দেখেছি সরকারের কাছে যে এগুলির মধ্যে 50% এগুলি 50%ও যদি সরকার ইলেকশনের আগে পূরণ করতে সক্ষম, অবশ্যই জনজাতি অংশের ভোট তো থাকবেই সঙ্গে।
সেটাই প্রশ্ন ছিল যে আর মাত্র 2 মাস বাকি রয়েছে, তার চেয়েও কম সময় বাকি রয়েছে, তার মধ্যেই দাবিগুলি পূরণ করতে পারবে সরকার? না, সরকারের কাছে দেখুন, সরকারের কাছে কেন্দ্রীয় সরকার আছে, এখন রাজ্য সরকারের তো একই ভাই, বড় ভাই ছোট ভাই, এটা কেন্দ্রীয় সরকার আছে, আমাদেরও কেন্দ্রে মন্ত্রী আছে। আমরা তো চাইবো যে সরকার এই দাবিগুলি পূরণ করুক। আমরা চাইবো আমরা গণ অবস্থানে বসেছি, আমরা আন্দোলন করছি, আমাদের ভাইয়েদের, আমাদের বোনেদের, আমাদের জনগণের দাবিগুলি পূরণ হোক, আমাদের কর্মী সমর্থকের দাবিগুলি পূরণ হোক। তো সরকার চাইলে কেন করতে পারবে না? 2 মাস, 1 মাস, 15 দিনও করতে পারে। এর মধ্যে সঠিক পদক্ষেপ নিলে অনেকটাই এগিয়ে যেতে পারবে। সম্পূর্ণ তো বলছি না যে 100%ই পূরণ করুন, 50% যদি পূরণ করে, 50% দিকে যদি সদিচ্ছা দেখায় গভর্নমেন্ট, অবশ্যই তো পারবে, কেন পারবে না? সরকার চাইলে অনেক কিছু করতে পারে। একেবারেই কিন্তু ইতিমধ্যে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে 2 দিনের গণ অবস্থান ছিল, সেই গণ অবস্থানে কিন্তু তারা বেশ কিছু দাবি দাওয়া সেখানে তুলে ধরছেন, এবং ইতিমধ্যে ইউথ কনভেনার যিনি রয়েছেন ওনার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। প্রথমত বর্তমানে যারা যুবকরা রয়েছে তাদের অবস্থাটা কি? আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন প্রত্যেক সময় বিভিন্ন জায়গায় শিক্ষার বিষয় নিয়ে বা চাকুরির বিষয় নিয়ে বেকার যুবক যুবতীদের জন্য এই মুহূর্তে কি দাবি দেওয়াটা উল্লেখ করা হয়েছে? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ দ্য সুজল বাংলাকে আমাদের সঙ্গে যে ইন্টারভিউ নেওয়ার জন্য আছেন। আপনারা দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যের যে বেকারদের সমস্যা, দেখেন কদিনের পর 10,323 সমস্যা, তো এটা তো সরকারের ব্যর্থতা। সরকার কথা বলে, সরকার দিতে পারছে না। তারপরেও যে কোনো জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে বেকারদের সমস্যা, কেউ বা দোকানপাট খুলে বসছে, কেউ বা যে কোনো রাস্তাঘাটে চলাফেরা ঠিকমতো করতে পারছে না। বেকাররা কী করবে? কিছু করে খাবার মতো, কিছু করে ইন্ডাস্ট্রি কিছু নেই, কিছু করে খাবার মতো কোনো জায়গায় নেই। তারপর আমরা দেখেছি যে টেট কোয়ালিফায়াররা যারা আছে তাদেরকে সম্পূর্ণ করতে পারে না সরকার কথা দিয়ে। আরও অনেকটা কিছু জিআরবিটি আছে, সেটাও করতে পারে না সরকার কথা দিয়ে। সরকার লুটপাট করে টাকা নিচ্ছে, জিআরবিটি ফর্ম ফিল আপের টাকা নিচ্ছে, অনেক কিছু নিয়েছে, এটা তো সঠিক পূরণ করতে পারে না। সরকারের ব্যর্থতা, সরকারকে আমরা নিন্দা জানাই এটা, যাতে এটা তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করা হোক। রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া ইউথ কনভেনার আমি সরকারকে এটাই বলতে চাই, তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করা হোক। একেবারে, এবং ইতিমধ্যে আমাদের সাথে যিনি অ্যাডভাইজার রয়েছেন रिपब्लिकन पार्टी ऑफ इंडिया अशफाक पटेल, ওনার সাথে আমরা কিছুটা কথা বলবো। पहले तो बहुत बहुत स्वागत है आपका द सोशल बांग्ला में। ये जो आप लोगों ने 2 दिन का जो प्रोग्राम रखा है आप लोगों ने, क्या लगता है कि ये कितना पॉजिटिव या फिर प्रेशर कितना डाल पाएगा सरकार पे? नमस्कार सभी को, सोशल बांग्ला को मेरा धन्यवाद और त्रिपुरा की जनता को मेरा नमस्कार। जैसे अध्यक्ष सत्यजीत दास जी ने कुछ चीज़ों को सामने रखा है, कुछ तथ्य सामने रखे हैं कि जैसे कि हमारे पास अवसर कम है, 2-3 महीने के पश्चात आप जनवरी में देखिए मॉडल कोड ऑफ कंडक्ट इम्प्लीमेंट हो जाएगा। तो ऑफिशियली सरकार कोई निर्णय नहीं ले सकती है इन टर्म्स ऑफ पॉलिसी डिसीजन। ये पॉलिसी नए से नहीं है, ये ऑलरेडी पेंडिंग है। जो हमने आप सब मीडिया के भाई लोग जानते ही थे कि हमने रैली के जरिए डेपुटेशन सब 8 डिस्ट्रिक्ट्स में डीएम्स को दिया था, 44 दाबी में दिया था। उसके हम सिर्फ 10 मेजर कंसर्निंग इशू ऑफ पास्ट एंड प्रेजेंट इसको कंपाइल करके आज 10 दाबी दिया हुआ है। जैसे उन्होंने बताया कि केंद्र सरकार और राज्य सरकार का एक कॉम्पेटिबिलिटी है, तो इसको करने में कोई मुश्किल नहीं है सरकार के पास। ये आपको रेट्रोस्पेक्टिव वे में आपको बस आगे उसको एग्जीक्यूट करना है। रिटर्नीज का इश्यूज़ हो, पॉइंट नंबर 1 में एलोकेशन ऑफ सोशल पेंशन, पीएम आवास योजना हो, रिटर्नीज भाइयों के विड्रॉल ऑफ केसेस, आज 15-15, 20-20 साल से वो केसेस लेके चल रहे, ये आपका एमओयू में कमिटमेंट है, आप उसको विड्रॉ करिए। क्राइम अगेंस्ट वुमेन, इसको छोड़ के बाकी सब केस विड्रॉ करना है। और हमारे पॉइंट नंबर 9 में क्राइम अगेंस्ट वुमेन को हमने स्पेसिफिकली एम्फेसाइज किया है, क्योंकि महिला और इस देश की, इस विश्व की जननी सुरक्षित नहीं रहेगी तो मुझे लगता है कि मानवता ही सुरक्षित नहीं रहेगी। तो हर किसी को ये पहल करनी है, कोई भी सरकार हो, कि महिलाओं के प्रति कड़क शासन लाना जरूरी है। एम्प्लॉयमेंट, अनएम्प्लॉयमेंट 38 लाख के पॉपुलेशन में इतना गंभीर मुद्दा है कि 38 लाख को त्रिपुरा के पॉपुलेशन से 1.5 लाख जो एग्जाम में बैठते हैं, एग्जाम्पल JRBT जो हमने पॉइंट नंबर 7 में रेज किया, ये आज उसको आप हैम्पर करके रखे हो। इसमें कोई अवरोध नहीं है, कोई पॉलिसी का कोई भी इसमें लूप होल नहीं है, बस आपको करना है। आप नोटिफिकेशन ला रहे हो, आपने फॉर्म फीस के जरिए 1.55 लाख से आवेदन का फीस जमा किया, 3 करोड़ 60 लाख।
आज उसके ऊपर आप चुप हो, आप रिजल्ट पब्लिश नहीं कर रहे हो, वो पैसा आपके तिजोरी में पड़ा है, आप रिजल्ट देने के लिए आपके पास टाइम शॉर्टेज है, हमने 3 महीने का टाइम दिया कि इसमें आप करिए। 3 महीना इसलिए दिया है क्योंकि बाद में मॉडल कोड ऑफ कंडक्ट लग जाएगा, आप बिजी हो जाओगे, इलेक्शन में आप नहीं कर पाओगे। अगर ऐसे ही बड़े बड़े रिक्रूटमेंट पे आप निर्णय नहीं ले सकते हो तो आने वाले दिनों में अनएम्प्लॉयमेंट का समस्या और गंभीर होने वाला है। तो JRBT का इमीडिएटली करिए, क्योंकि देखिए 10,300 का मुद्दा तो ऑलरेडी वो लोग संघर्ष कर ही रहे, उसमें सोल्यूशन तो डेडलॉक दिख रहा है। लेकिन जो JRBT आपके सामने है उसको आप देके तुरंत उसका रिक्रूटमेंट कीजिए तो कम से कम 4,910 भाई लोगों को, बेरोजगार लोगों को नौकरी मिलेगा। अब आप उसको कॉम्प्लिकेट कर रहे हो 10,323 से। ये सब करते करते पुराने जो हमारे डिमांड्स दिए हुए वो भी ओवरलैप हो जाते हैं, कहीं ओवर शैडो होते हैं। तो कहीं ना कहीं इस सब चीज़ को करने की ज़रूरत है। अगर नहीं करते तो आने वाले दिनों में 7 नवंबर या 8 नवंबर जो भी सत्यजीत दास जी और स्टेट कमेटी निर्णय लेगी कि इसका एक आगे विचार करके नेशनल हाईवे ब्लॉक करने का हमने विचार किया है कि अब सरकार ऐसे नहीं मानती है तो थोड़ा सा एक एग्रेसिव स्टेप लेना पड़ेगा। कानूनी तरीके से कानून को उल्लंघन न करते हुए हम अपनी बात को कड़क तरीके से रखेंगे और स्टेट कमेटी के माध्यम से जो भी इन मेन प्रमुख मांगों को लेकर करना है, इसमें RPI बहुत सक्रिय है। आने वाले दिनों में सरकार को इसको गंभीरता से लेना है। हमारा उनसे आवेदन है कि तुरंत इसके ऊपर आप काम करिए। अभी जस्ट कुछ देर पहले ये डेमोन्स्ट्रेशन के जो पॉइंट्स हैं हमने जो कुछ ये किए, ये सारे डिपार्टमेंट के इश्यूज़ को कंसर्न डिपार्टमेंट के साथ सबमिट किया है। हमारे वर्किंग प्रेसिडेंट जी अभी सबमिट करके भी आए हैं, अनंत बाबू जी, और जस्ट वो एक्नॉलेजमेंट लिया है। अब देखते हैं सरकार के दरबार में आवेदन गया, इसके ऊपर कितने जल्दी कार्रवाई होती है। मैं एक ही अनुरोध करूँगा कि पार्टी जनहित से जुड़े हुए प्रश्नों को प्राथमिकता दे। आपके सामने इलेक्शन का एक बहुत बड़ा प्रोपेगेंडा है, एजेंडा है, आप उसको लेके व्यस्त हो रणनीति बनाने में, ठीक है, लेकिन जिसके लिए बना रहे हो इस राज्य के लोग हैं और उनसे जुड़ी हुई ये 10 पॉइंट्स हमने रखे हुए हैं। ये हमारे पार्टी के इलेक्शन के कैंपेन के स्ट्रैटेजी नहीं है, ये जनता के जुड़े हुए प्रश्न हैं और जो जनजाति भाई, नॉन जनजाति भाई, बंगाली भाई सभी से जुड़े हुए चीज़ें, और हम हमारी क्षमता उसमें लगा रहे हैं। हमारी रणनीति बनाने के लिए हम बैकडोर में भी कर सकते हैं। फिलहाल जो ADC एरिया है उसका मतलब आप लोग जा रहे हैं सब जगह, आप वो उनसे बातचीत हो रही है, जो वहाँ के लोग हैं उनका क्या कहना है, कितना डेवलपमेंट हुआ है या फिर वो लोग क्या चाहते हैं? क्योंकि अगर एम्प्लॉयमेंट की बात करेंगे तो वहाँ पे भी वो लोग भी एड ऑन होते हैं और इसके साथ साथ अगर हम डेवलपमेंट की बात करते हैं तो सबसे पहले ADC का नाम ही जुटता है इसमें। अभी देखिए ADC का सबसे पहला मुद्दा हमने जो इससे पहले डेमोन्स्ट्रेशन में जो रैलीज में सबमिट किया उसमें भी रेज किया। डायरेक्ट फंडिंग आप जब करोगे तब आप ऑटोनोमस बॉडी को चला पाओगे। आज आप वेतन देने के लिए आपको भीख मांगना पड़ रहा है स्टेट गवर्नमेंट से कि सरकार का जो स्टाफ है वहाँ पर जो अपॉइंट किया है, IAS ऑफिसर, TCS ऑफिसर, जो स्टाफ है TTADC का, सिर्फ उनको वेतन देने के लिए चल रहा है। डेवलपमेंट तो अफेक्टेड पड़ा है क्योंकि फंड जो सेंटर से आया है नोडल ऑफिसर के पास, नोडल बॉडी के पास, ट्राइबल वेलफेयर, और एक नोडल ऑफिसर, एक व्यक्ति, एक ब्यूरोक्रेट डिसाइड करता है कि डिसबर्समेंट करना है। वो अपने पॉलिटिकल मास्टर्स से डिक्टेशन लेता है कि क्या करूँ क्या नहीं। मतलब एक ऑटोनोमस बॉडी जिसको 6 शेड्यूल में कॉन्स्टिट्यूशनल स्टेटस है, उसका भविष्य एक व्यक्ति के कलम पे डिसाइड होता है कि हमारा बाप बोलेगा तब हम करेंगे, नहीं तो आपको ऐसे ही सड़ा देंगे। तो ऐसा नहीं होता है, ये कॉन्स्टिट्यूशनल बॉडी का अपमान है। इसलिए हमारी मांग है पहले दिन से कि टेरिटोरियल काउंसिल की तरह उसको ऑटोनोमस स्टेटस दे, जिसमें त्रिपुरा TTADC, त्रिपुरा ट्राइबल ऑटोनोमस डिस्ट्रिक्ट काउंसिल के एक्ट में अमेंडमेंट करना होगा, जिससे कि इसको टेरिटोरियल काउंसिल या फुल्ली ऑटोनोमस का दर्जा देना होगा। तब जाके फंडिंग सेंटर का TTADC को डायरेक्ट मिले, किसी का उसके अंदर इंटरफेरेंस नहीं होना चाहिए। और ये जब तक पैसा नहीं आएगा ना सरकार के तिजोरी से, तो काम कुछ नहीं होगा। सड़क नहीं बनेगा, वेतन नहीं मिलेगा, आप रिक्रूटमेंट नहीं कर पाओगे। आपके पास तो बहुत पावरफुल डबल इंजन का सरकार है, इतना होते हुए भी आपने कई लोगों का 32 महीने से पेमेंट रुका के रखा है, जो उनका अधिकार है। क्या फालतू एक ऑर्डर डिसीजन लेके रिक्रूटमेंट के ऊपर आपने बेकार भाइयों का पैसा ले लिया फीस के जरिए 3.60 करोड़। आप रिजल्ट नहीं दे रहे हो, वो पैसा आपके तिजोरी में आया। जिसके अधिकार का पैसा दिल्ली से आता है TTADC का, उनके नाम का पैसा आप तिजोरी में लेके बैठे हो और आप डिसाइड करोगे कि उसको देना कब है। यानी आपका कॉम्पेटेबिलिटी, पॉलिटिकल कॉम्पेटेबिलिटी मैच नहीं होगा तो आप पैसा नहीं दोगे, और जब हो जाएगा तो तुरंत रिलीज करोगे। क्यों दिया पिछले साल विप्लव सरकार ने 1350 करोड़ रुपया? कहाँ गया वो? कहाँ गया वो बताए सरकार कि वापस दे दिया है या तिजोरी में लेके बैठे हो? आपका नहीं है, वो TTADC के नाम का पैसा है। यानी ऐसा है कि मरे हुए व्यक्ति के नाम का पैसा भी खा लेने का और हजम कर लेने का और श्राद्ध में बोलने का नमस्कार, मैं श्रद्धांजलि देने आया हूँ। नहीं चलेगा ये सब बेवकूफ़ी का धंधा बंद होना चाहिए। और RPI आने वाले दिन में
अपने लोकतांत्रिक उग्र तरीके से काम करेगा। ये हमने अभी शपथ ली है और आने वाले दिन में एक कड़ी चुनौती है लोगों के सामने। बेकार, बेरोजगारी, जनहित, महिला सुरक्षा, कितना रेप हुआ है एक हफ्ते में। हमारी माँ बहन घर से बाहर निकलने को डर रही है। कल हमारे कार्यकर्ता कम से कम 150 से ज़्यादा संख्या में इधर थे। 11 गाड़ियाँ तो अमरपुर की महिलाओं की, जिसमें मेजॉरिटी हमारी महिला बहनें आई थी, हमने उनको जल्दी यहाँ से रवाना किया ताकि घर जल्दी पहुँच जाए, क्योंकि वक्त उनके फेवर में नहीं है। और भेड़िए की तरह ये जो सुअर है, जंगली सुअर, जो महिलाओं पर नोचते, अत्याचार करते, ये खुलेआम सांड छूटे। इनको किसी जंगल में ले जाके बांधना चाहिए। ये मनुष्य रूपी नाम का जो जानवर है, इसको चाबुक दे के हंटर से जंगल में बांधना चाहिए। और वो कोई भी हो, मेरा बेटा भी होगा तो उसकी गांड पे लात मारूंगा मैं, और मेरे बहन को सुरक्षित और मेरे बेटियों को सुरक्षित रखूंगा। मैं किसी को बचाने नहीं जाऊंगा। और आने वाले दिनों में यदि कानून व्यवस्था महिलाओं की सुरक्षा में अगर होती नहीं है तो हम इसके ऊपर कड़ी पहल करेंगे। आपने फिलहाल जिस बारे में बात किया उसमें जो हमारे पुलिस ऑफिसर्स जो है उनको लेके बहुत, जो राजनीतिक जो विरोधी पार्टी है वो लोग बार बार यही बोलते हैं कि पुलिस अपना काम ठीक से नहीं कर रही। आप लोग क्या बोलेंगे कि आरपीआई की तरफ से क्या, मतलब पुलिस को कैसे देखा जा रहा है? पुलिस अपना काम ठीक से कर रही है? देखिए, पुलिस को यदि आप अथॉरिटी देते हो और एक ट्रांसपेरेंसी देते हो तो हमें पूरा विश्वास है कोई भी पुलिस किसी भी राज्य की, किसी भी देश की गलत काम नहीं करेगी। उनका इच्छा होता भी नहीं है, क्योंकि उनके भी घर में माँ बहन है। उनको लग रहा है कि गलत हो रहा है, पर कहीं ना कहीं कोई इंटरफेरेंस पॉलिटिकल होता है, तो उसको ना होते हुए शासक दल का भी काम है कि उनको अपना काम करने दिया जाए। और पुलिस से मेरा अनुरोध है कि कानून को जिंदा रखने के लिए आपको अपने कॉन्शियसनेस को जिंदा रख के काम करना होगा। बस किसी प्रेशर में नहीं आते हुए मेरा उनसे अनुरोध है, आगे भी रहेगा, क्योंकि पुलिस के बिना नो सोसाइटी कैन लिव विदाउट पुलिस इन पीस। तो पुलिस से पूरा अनुरोध है कि वो अपना पूरी क्षमता से काम करे, पूरे मेरिट और पूरी लगन से काम करे और कन्विक्शन को ज़्यादा से ज़्यादा देने का कोशिश करे। बहुत बहुत शुक्रिया आपको। এবারে আপনার সাথে একটু কথা বলবো যে আগামী 7 কিংবা 8 তারিখ যেটা বলা হচ্ছিল যে সড়ক জাম করা হবে, এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কি কোনো ডিসিশন না হয়েছে? 7 আর 8 তারিখ এটা ধরুন কনফার্মই, এক প্রকার কনফার্ম। সরকার যদি দাবিগুলি মানতে দেরি করে তাহলে তো হবেই। কি করা যাবে এতে তো মানে আমাদের কিছু করার থাকবে না। আমাদের পার্টি ডিসিশন এবং আমরা স্টেট কমিটি ডিসিশন নিয়েছি এবং আমরা আমাদের ভাইদের সবাই মিলে আমরা ডিসিশন নিয়েছি যে আমাদের দাবি পূরণ করতে হবে এবং অন্তত 50% দাবি পূরণের আশ্বাস। এটা বসে কথা বলে আমাদের সাথে সিদ্ধান্ত নিতে হবে কোনগুলি আগে পূরণ করবে আর কোনগুলি ইলেকশনের পরে পূরণ করবে। তাহলে আমরা ঠিক আছে, আমরা মানলাম। আর না হলে তো রুট ব্লকেজ করতে হবে। রুট ব্লকেজ যদি একবার না হয়, তাহলে যদি 7 তারিখে যদি ওরা তারপরে যদি ওরা না মানে, তাহলে অনির্দিষ্টকালের জন্যই বসতে হবে রাস্তার মধ্যে গিয়ে। এইভাবে ম্যাট্রেস পেতে সব শুয়ে যাবে গিয়ে রাস্তার মধ্যে, আমরা সবাই শুয়ে যাব, দেখব কি করতে পারে। এভাবে চলতে পারে না। জনগণের দাবি, জনগণের সরকার মানতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একেবারেই কিন্তু আজ রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আমরা দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু দাবি দেওয়া নিয়ে সেখানে তারা দাবি দেওয়াগুলি উত্থাপন করেছেন এবং তারই মধ্যে যদি আমরা বলি তাহলে বেশ কিছু কিন্তু বিষয় নিয়ে সেখানে ডিসিশন নেওয়া হয়েছে। এবং তারই মধ্যে যদি বলি তাহলে এখানে একজন উপস্থিত রয়েছেন যিনি এই সকল দাবি দেওয়ার বিষয়গুলি নিয়ে সরকার পক্ষের কাছে তিনি সেখানে যাচ্ছেন এবং এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে উনি আমাদেরকে জানাবেন। তো বিস্তারিতভাবে যদি বলেন যে আজ আরপিআইয়ের পক্ষ থেকে যে দাবিগুলি তুলে ধরা হচ্ছে সেই দাবিগুলি নিরিখে এখনো পর্যন্ত আপনারা কি কি বিষয় নিয়ে সেখানে আলোচনা করেছেন বা আগামী দিনে করবেন? অ্যাকচুয়ালি আমরা আরপিআইয়ের তরফ থেকে এখন আমি চিফ মিনিস্টার, চিফ সেক্রেটারি এবং আমাদের যে নোডাল ডিপার্টমেন্ট ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টারের কাছে আমরা চিঠি দিয়ে এসেছি। চিঠি দিয়ে এসেছি কেননা এর আগেও আমরা টিইউআই তরফ থেকে 1 সপ্তাহ আগে আমরা দিয়েছি গভর্নমেন্টকে। ওরা যদি কিছু দাবি দিয়েছে, কিন্তু এখনও যেগুলো মেজর পলিটিক্যাল ডিমান্ড বা অ্যাকর্ড করেছেন এগুলো এখনও দেয়নি। 1 নম্বর হচ্ছে নিউ ডিমার্কেশন টিটিএডিসি, এটা এখনও দেয়নি। গভর্নমেন্ট আমাদের সঙ্গে মাইনাস করেছেন, কিন্তু এখন আমরা ইমিডিয়েটলি করার জন্য আমরা চিঠি দিয়েছি, জড়িয়ে দিয়েছি আরপিআই এবং টিইউআইসির তরফ থেকে। আমরা 7 দিনের বেশি সময় দেব না। অ্যাকশন টেকেন ফর নেশনাল এইগুলোও আমরা
200 জনের মতো নাম কালেকশন করেছি, এগুলো আমরা দিয়ে দেব। ওরা কি করে আমরা জানি না, কিন্তু আমরা রেকর্ড করেছি, চুক্তি করেছি, আমরা যেন বাস্তবায়ন চাই। আরেকটা হচ্ছে এডিসিতে পুলিশ ফোর্স দেওয়ার কথা ছিল আলাদাভাবে, এবং আমাদের সঙ্গে এটিটিএফের সঙ্গে চুক্তিও করেছিল, কিন্তু এগুলো এখনও পূরণ করে নাই। 35-36 বছর হয়ে গেছে, আর আমরা ধরতে পারবো না। আমরা অলরেডি রাষ্ট্রপতিজির কাছে, প্রাইম মিনিস্টারের কাছে, হোম মিনিস্টারের কাছে আমরা চিঠি দিয়ে দিয়েছি। এখন আমাদের এই দাবি, আগে তো আমরা শুধু টিআইবিসি রিটার্নিসা করতো, এখন আমরা আরপিআই, আমাদের সেন্ট্রাল মিনিস্টার আছে রামাতা বালাজি, উনি মেনে নিয়েছেন, এখন সেন্ট্রালিস্ট হয়ে গেছে। তার জন্যই আমি আর এখন আমাদের আর চিন্তার কারণ নেই, যেহেতু আমাদের বারগুলো উনি তুলে নিয়েছেন, তার জন্য আমরা এখন আজকে আমরা দিয়েছি, কোনো কারণ নাই। আর একটা হচ্ছে উনি, আমরা গ্রেটার ত্রিপুরা লেন চাওয়ার আগেই উনি বলেছেন তোমাদের যে 46টা দাবি আমরা মেনে নিয়েছি, এবং ত্রিপুরা লেনও আমি নিয়ে নিয়েছি, ইনলাইন পারমিট এটাও আমরা নিয়ে নিয়েছি, আপনারা করতে থাকুন উনি বলছে। শুধু আমাদের আরপিআই এবং টিআইবিসি না, আমরা মথা পার্টি, আরপিএফটি, সমস্ত জনজাতি ভাইদেরকে আমরা অনুরোধ করছি, আমাদের এই দাবির বাদে অন্য কোনো দাবি নেই ত্রিপুরাতে, শুধু গ্রেটার ত্রিপুরা লেন বাদে। এখন আমরা এটাও করেছি, গ্রেটার ত্রিপুরা লেন শুধু হবে না, এটাতে আমরা চাচ্ছি, কিন্তু এখন গ্রেটার ইন্ডিয়া দরকার। কেন দরকার? বাংলাদেশে কিছু সন্ত্রাসবাদীদের কারণে বাংলাদেশ থেকে যারা ফরেনার হয়ে এখানে এসেছেন, যারা ঘুষবাজি এসেছেন, তাদেরকে তো শেল্টার দেওয়ার জন্যই। তার জন্যই আমরা গ্রেটার ইন্ডিয়া কেন চাচ্ছি, বাংলাদেশের কিছু অঙ্গ যারা বাঙালি ভাইরা, আমাদের বন্ধু বাঙালি ভাইরা যেখান থেকে ওইখানে জায়গা ফেরে এসেছেন, ওই জায়গাগুলো তাদের দিয়ে ওইগুলোর সমস্যাগুলো যেন পূরণ করা হয়। এটা শুধু ইন্ডিয়া গভর্নমেন্টে নয়, এটা অল পাকিস্তানের সমস্যা, এবং মায়ানমারের সমস্যা, এবং ওই আরাকানের সমস্যা, এবং বাংলাদেশের সমস্যা। তার জন্যই আমি আপনাদেরকে আমি অনুরোধ করছি, শুধু মুখে কথা বললে হয় না, আরও বলছি টিটিডিসি ডাইরেক্ট ফান্ডিং দেওয়ার কথা, মোর এম্পাওয়ারমেন্ট অফ টিটিডিসি। তার জন্য এরা আমাদের এটিটিএফের সঙ্গে চুক্তি ছিল, এখনও 35,000-কে গুম করে রেখেছে। তার জন্য আমরা সিপিএম সরকারকে আমরা ঘৃণা করি, কংগ্রেস সরকারকে আমরা ঘৃণা করি, এখন বিজেপি সরকারকে আমরা সময় দিচ্ছি। আপনারা যদি না করেন, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। শুধু এটাই নয়, 1971 সালে এক অনুসারে যে জমি ফেরত ছিল, এগুলো দেওয়ার কথা এখনও দেয়নি। ওইটা কতজন জমি ফেরত দিয়েছেন, কতজন এখনও বাকি, এইগুলি গেজেট পাস করে এটা নোটিফিকেশন প্রকাশ করার আমরা অনুরোধ করছি। শুধু তাই নয়, আমাদের যে লিডাররা এখনও চুক্তি করেছেন, তাদের সিকিউরিটি এখনও তুলে নিয়েছেন বিভিন্ন কারণে। তার জন্যই আমরা ডাইরেক্ট এখন সিকিউরিটি দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি সরকারকে। শুধু তাই নয়, টিটিডিসিতে আমরা আমাদের চুক্তির অনুসারে কলেজ করেছেন, ডিগ্রি কলেজ, ওইখানে বিরাট একটা ব্যবসা বাণিজ্য কেন্দ্র হয়েছেন। শুধু আইটিআইও হয়েছে, এরপর সুপার মার্কেট হয়েছে, এবং 3 কোটি টাকায় এইখানে একটা স্টেডিয়াম করেছেন। সরকার কি করেছেন? শুধু তাই নয়, টিএনবি চুক্তি অনুসারে অ্যাসেম্বলি 3টা সিট আমরা এনেছি। এই 3টা সিটে আমরা এবার টিওআইসি এবং আইপিআই মিলে আমরা একত্রে আমরা বিধানসভা নির্বাচনে আমরা এখানে অংশগ্রহণ করব। শুধু তাই নয়, আমরা 5টা সিট এনেছি এডিসিতে। আগে জেনারেল 22টা 21টা ছিল, এরা 28টা হয়েছে, 5টা 23টা আর 5টা মিলে ওইখানে আমাদের চুক্তি হয়েছে। এখন আমাদের যে রাজবাড়ি, এইখানে রাজবাড়ি, এটাও আমাদের চুক্তি দ্বারা এখানে মিউজিয়াম হয়েছেন। যেমন আরপি ওই কী বলবো, এসি কর্পোরেশনে যে আরপি কিনা ওইখানে একটা মিউজিয়াম আছে, সেটাও আমাদের টাকায় হয়েছেন। আর এইখানে যে আমাদের এখন এসডিপি অফিসে এইখানেও মিউজিয়াম আমরা করেছি চুক্তি দ্বারা। তার জন্য এইখানে এটাও আমরা আরপিআই তরফ থেকে এবং টিউআইবিসির তরফ থেকে আমরা এইখানে যে সূর্য সেন এবং কি যেন বলে, এখানে কি বলছে, এখানে কি আমরা ফটো দেখেছি, সূর্য সেন, বগর সিং, এইখানে রাজবাড়ি, এইখানে ওনাদের মূর্তি দেওয়ার মানে কিছু নাই। কিছুদিন আগে রাধাচরণ বলেছিল এটা আমরা সিপিএম সরকার করে নাই, কিছু এনজিও এটা করেছেন। আমরা ক্ষুদিরাম বসু এবং সূর্য সেনকে আমরা ঘৃণা করি না। ওদের জায়গায় আর একটা সুন্দর জায়গা আছে, তাদের নামে একটা পার্ক করুন না, কেন রাজবাড়িতে এরকম বিশ্রি করছেন, এটা আমরা ঘৃণা করি। তার জন্যই আমি আজকে এইখানে আপনাদের সামনে এই তুলে ধরছি। রাজ্য সরকার, কেন্দ্র সরকার, আপনারা শুধু বাবাতাবাদি দিয়ে চলবে না। আপনারা যেমন কিছুদিন আগে দেবদর
এবং এই কি জানে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কি বড় বড় কথা, মিস কল দিলে বলে চাকরি হয়ে যাবে। এই সব লোকের দাও দিয়ে কাটার জন্য দরকার ফাগড়াবাদী এইগুলো, আমরা এইসব চাই না। আরও আমি বলছি শুধু আমরা শুধু এটাই নয়, ঘরে ঘরে আমরা যে জনজাতির বাইদের আমরা চাকরি চাচ্ছি, শুধু জেনারেলদেরও চাচ্ছি, ঘরে ঘরে সবাইকে চাকরি দিতে হবে। আমরা ওই সব নিয়ে আর দিয়ে বিশেষ করে দিয়ে আমাদের গভর্নমেন্ট যে দিয়ে নিয়ে লাঞ্ছনা বঞ্চনা যে করছেন, আমি সমস্ত কর্মচারীদের বাইরে অনুরোধ করছে, তোমরা কোনো যদি দিয়ে না দেয় কোনো এই গভর্নমেন্টকে কোনো চাকরি কোনো বুথ দিবেন না, যদি দিয়ে দেন তাহলে বুথ দিবেন। আর শুধু এটাই নয়, 5.2 এখনও 6 পে কমিশন দেয় নাই, বাকি আছে। এইগুলো দেওয়ার জন্যই আমরা সরকারকে অনুরোধ করছি, যদি ওই সব যদি না দেন কোনো কর্মচারী বুথ দিবেন না এই বিজেপি সরকারকে। ওরা বাহতাবাজি মিথ্যা বাড়ি শুধু নিজের জন্য ওরা করছে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত এই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একেবারে ইতিমধ্যে আমরা যদি বলি তাহলে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু বেশ কিছু দাবি দেওয়া নিয়ে তারা আজ গণ অবস্থানে বসেছেন, এবং ইতিমধ্যে যদি আমরা বলি তাহলে গতকাল সেই গণ অবস্থানের প্রথম দিন ছিল এবং আজ তার দ্বিতীয় দিন, এবং তার মধ্যেও যদি দাবিগুলি পূরণ না হয় তাহলে কিন্তু তারা আরও বৃহত্তর আন্দোলনে নামের, এমনটাই তাদের দাবি দেওয়া ছিল। আরও একজন আমাদের সাথে রয়েছেন, ওনার সাথে আমরা কিছুটা অবশ্যই কথা বলে নেব এবং জানার চেষ্টা করব যে কী রয়েছে তাদের বিষয়গুলি নিয়ে দাবি দেওয়া, এবং আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে, একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব যে ইতিমধ্যে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে বিষয়গুলি নিয়ে দাবি দেওয়া তোলা হচ্ছে তার মধ্যেও কিন্তু আজকের দিনের গণ অবস্থানটা অনেকটা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বেশ কিছু দাবি দেওয়া তাদের ইতিমধ্যেই রয়েছে। প্রথমেই স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায়। বিভিন্ন বিষয় নিয়ে ইতিমধ্যেই আলোচনা হচ্ছে। আপনাদের এই মুহূর্তে শেষ কি দাবি থাকবে সরকারের কাছে? সরকারের কাছে আমরা একটাই দাবি, আমাদের যেগুলি 10টা ডিমান্ড নিয়ে গণঅবস্থান করেছে, এই 10টা ডিমান্ডগুলি আমি ককবরকে বলবো যতনা হামবাই নাই তংনাই সিনে সোশ্যাল বাংলাनि নিউজ চ্যানেল ন নিউজ চ্যানেল বিसिं दै जों साइमान नामु सरकार न साइमान दे नामु जोंगो सिनि जे अर 10टा डिमांड टियै जों अर आन्दोलन खायका आन्दोलन जों दाति रेजाल्ट मानना नांनाय रेजाल्ट मायाखै जों 7 तारिखआव नेशनल हाईवे ब्लक खायनो बागै थां दङो आमनि बागै गभर्नमेन्ट दाति काम न खायनानि बागै जों रिक्वेस्ट खायाखै मानि हेंखाय जों लामा कासुयाखै सिनि फान फुनुंनाय सिनि फान फुनुंमान बिसिं दै जों सिनि सामुं न आदायखाय नानानि बागै जों टियार दङो सिनि तांनाय रक फान गोनां रक जों लामाव बोसायाखै फुनुंनाय सिनि भोटनि बोसोक दाम दं जों सिनि हायने इलेक्शनावबो जों सिनि फान फुनुगै जों RPI हयते सिनि डिमान्ड दंनो तुयाखै जों नेक्स्ट ते आन्दोलन खाय दङ आमन बागै হামবাই। একেবারে আজ রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু দুদিনের গণ অবস্থানের আজকে শেষ দিন, এবং এই শেষ দিনে দাঁড়িয়ে কিন্তু বৃহত্তর আন্দোলনে যাবার তারা ডাক দিয়েছেন। কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে তারা রাজ্য সরকারকে কিছুটা সময় দিয়েছেন, এবং সেই সময়ের মধ্যে যদি দাবি দাওয়াগুলি পূরণ করা হয় তাহলেই কিন্তু তারা গণ অবস্থান মঞ্চ ছাড়বেন, এবং তার পরবর্তী সময় তারা কোনো বৃহত্তর আন্দোলনে হয়তো বা যাবেন না। কিন্তু যদি দাবি দাওয়াগুলি যেটা ছিল, বিশেষ করে জেআরবিটি টিটেট পাস করা যারা রয়েছেন, বেকারদের কর্মসংস্থান সহ আরও বেশ কিছু দাবি দাওয়া, বিশেষ করে এডিসি এলাকার বেশ কিছু উন্নতি এবং উন্নয়ন প্রকল্পে যে অর্থ বরাদ্দ হয়েছে সেটা নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন ইতিমধ্যেই। এবারে দেখার বিষয়, তারা আগামী 7 থেকে 8 তারিখ তারা রাস্তা অবরোধে বসবেন, জাতীয় সড়ক অবরোধে বসবেন, এবং সেটা হয়তো অনির্দিষ্টকালের জন্য হতে পারে, এমনটাই তাদের পক্ষ থেকে আজ জানান দেওয়া হয়েছে। এবারে 2023 বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের যে বিষয়গুলি কিন্তু বারবার উঠে আসছে, কোথাও গণ অবস্থান, কোথাও বা বিক্ষোভ, কোথাও বা রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে সেখানে আওয়াজ তুলছেন বিরোধী দলরা। তো সেটাই দেখার বিষয় যে আগামী 2023 বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে কেমন পরিস্থিতি থাকে। আমরা কিন্তু প্রত্যেকটি আপডেট নিয়ে আপনাদের সাথে থাকবো। এই মুহূর্তে আমরা আপনাদের সাথে ছিলাম এতক্ষণ পর্যন্ত। এখন